আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা 44 পৃষ্ঠার যে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপনার একটি কাজ দেওয়া ছিল, সেই কাজটি আমরা তোমাদের সম্পন্ন করে দিয়েছিলাম এবং 44 এবং 45 পৃষ্ঠা মিলে কিছু প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি পুনরায় আবার দেখে নেবে। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা আলোচনা করব তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি ও উপকরণ। এই অংশটুকু থেকে এখানে দেখতে পাচ্ছি প্রশ্নমালা। সাধারণত কিছু প্রশ্ন লিখে বা টাইপ করে দেই যে কাগজে, তাতেই লিখে সাক্ষাৎকারদাতা উত্তর দেন। এটিতে চাইলে প্রশ্নের উত্তরগুলো কয়েকটি বিকল্প হিসেবে দেওয়া যায়। যেমন, আমার বিদ্যালয়ের অবস্থান, গ্রাম, শহর। এখানে দুটি অপশন দেওয়া হয়েছে যে আমার বিদ্যালয়ের অবস্থান, যদি তোমার বিদ্যালয়ের অবস্থান গ্রামে বা শহরে যেটাই হবে তোমরা সেটাই টিক চিহ্ন দিবে। খ নম্বর, সাক্ষাৎকার। একজন নির্দিষ্ট ব্যক্তিকে সামনাসামনি বা টেলিফোনে কিংবা অন্য মাধ্যমে পূর্ব নির্ধারিত কিছু প্রশ্ন করা হয়, সেগুলো লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করা হয়। দলগত আলোচনা। কোনো একটি ইস্যু বা বিষয়বস্তু নিয়ে দলগত সমগোত্রীয়, যেমন একদল শিক্ষার্থী বা একদল শিক্ষক বা একদল পরিচ্ছন্নতা কর্মী ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয়ে যা উঠে আসবে তাই হবে অনুসন্ধানের জন্য তথ্য। পর্যবেক্ষণ। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্যের মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা নির্দেশনকে খুব ভালোভাবে দেখি। যেমন, শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা কী কী কাজ করে, অথবা একটি নির্দিষ্ট এলাকায় কী কী ধরনের মাটি আছে তাতে পর্যবেক্ষণ করা যায়। পর্যবেক্ষণের তথ্য লিখে মিলিয়ে ছক করে যাচাই করে তালিকা বা চেকলিস্ট ব্যবহার করে সংরক্ষণ করা যায়। একটি যাচাই তালিকার উদাহরণ: শ্রেণীকক্ষের জিনিসপত্র, যেমন দরজা, এখানে আছে থাকলে টিক চিহ্ন এবং নাই থাকলে ক্রস চিহ্ন দিতে হবে। যেমন জানালা, যদি থাকে তাহলে টিক চিহ্ন, না থাকলে ক্রস চিহ্ন। তোমরা এইভাবে যে জিনিসটা আছে সেটার মধ্যে টিক চিহ্ন দেবে, যে জিনিসটা নেই সেই জিনিসটার মধ্যে তোমরা ক্রস চিহ্ন দেবে। এখানে তাই বোঝানো হয়েছে। মন্তব্য নেই, তোমরা মন্তব্য দিয়ে দেবে। এরপরে রয়েছে তথ্য বিশ্লেষণ। এই বিষয়টুকু তোমরা নিজেরা পড়ে নিও। আমরা কি গবেষক? চলো দেখি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছি কিনা। আত্মমূল্যায়ন। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপ। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি। যদি তোমরা নির্ধারণ করে থাকো তাহলে তোমরা টিক চিহ্ন দিবে, আর যদি নির্ধারণ না করে থাকো তাহলে টিক চিহ্ন দিতে পারো। এখানে তোমাকে হ্যাঁ বা না দিতে বলা হয়েছে। তোমরা যদি অনুসন্ধানের কোনো জন্য বিষয়বস্তু নির্ধারণ করে থাকো তাহলে তোমরা হ্যাঁ লিখবে, আর যদি নির্ধারণ করে না থাকো তাহলে তোমরা না লিখবে। অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছি, যদি করে থাকো তাহলে তোমরা হ্যাঁ, যদি না করে থাকো তাহলে না। প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছি, যদি খুঁজে বের করে থাকো তাহলে হ্যাঁ, আর না বের করলে না লিখবে। তথ্যের উৎস নির্বাচন করেছি, যদি তথ্যের উৎস নির্বাচন করো তাহলে তোমরা হ্যাঁ লিখবে, আর না করলে না লিখবে। এখানে তোমাদের হ্যাঁ না প্রশ্ন উত্তর জানতে চাওয়া হয়েছে, যদি করে থাকো তাহলে হ্যাঁ, আর না করে থাকলে না লিখবে। এখানে এই বোঝানো হয়েছিল। অনুসন্ধান চলবে, এই বিষয়টুকু তোমরা নিজেরা পড়ে নিও। আমরা কতটুকু শিখলাম তোমরা এগুলা নিজেরা পড়ে নেবে, এতে তেমন বোঝানোর কিছু নেই। সহপাঠীর মূল্যায়নের রুব্রিক্স। এখানে নাম, শিক্ষণের ক্ষেত্রে কাজে অংশগ্রহণ, তোমরা এই ছকটি ভালোভাবে দেখে নিও। তোমরা দেখলেই অতি সহজেই বুঝতে পারবে, এখানে তেমন বোঝানোর মতো কিছু নেই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়টি শেষ, নতুন একটি অধ্যায় চলে এসেছে, বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। যাই হোক, আমরা বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই অধ্যায়টি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।